প্রিয় ক্লাস 9-এর ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে জ্যামিতির উপর একটি নতুন অধ্যায় যেখানে শেখাবো ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এই পর্যায়ে আমি তোমাকে দুটি উপপাদ্যের বিবৃতি এবং তার প্রমাণ তৎসহ কিছু প্রয়োগ শেখাবো এবং একটি উপপাদ্য যার শুধুমাত্র বিবৃতি জানব এবং তার কিছু প্রয়োগ জানব এবং এই তিনটে উপপাদ্যকে কাজে লাগিয়ে কিছু জ্যামিতিক সমস্যা সমাধান করবার চেষ্টা করব। তো তোমরা উপপাদ্য সম্পর্কে ওয়াকিবহাল আছো ক্লাস 8 থেকেই, আবার ক্লাস 9-এ কিছুদিন আগেই তোমরা সামন্তরিকের ধর্মেও 5-6টা উপপাদ্য প্রমাণ করেছো। সুতরাং উপপাদ্য সম্পর্কে নতুন করে তোমাকে কিছু বলার নেই। আমরা চলে আসছি আমাদের প্রথম উপপাদ্যে। দেখো, আমাদের প্রথম উপপাদ্যের বিবৃতিটা হলো যে কোনো ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তো এখানে একটা ত্রিভুজ রয়েছে, অর্থাৎ আমি একটা ত্রিভুজের ছবি আগে এঁকে নিই, দিয়ে আমার বক্তব্য তোমার সামনে আনছি। তো কোনো ত্রিভুজ অর্থাৎ এবিসি হলো একটা ত্রিভুজ, তার দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, অর্থাৎ দুটো বাহু বলতে ধরে নাও একটা এবি বাহু, তার মধ্যবিন্দু তাকে ধরে নাও ডি, আরেকটি বাহু মনে করো এসি বাহু, এই এসি বাহুর মধ্যবিন্দু ধরে নাও হচ্ছে ই। তো এই ডিই কে তুমি প্রথমে যুক্ত করো, তাহলে পরে দেখো তোমার এই যে উপপাদ্য একটা যৌগিক বিবৃতি, এই যৌগিক বিবৃতির প্রথম অংশটা তুমি এখানে হাজির করলে। কিরকম না, একটা ত্রিভুজ, তার নাম দিয়ে দিয়েছি এবিসি, এবং তার যে কোনো দুটো বাহু অর্থাৎ এবি এবং এসি, তাদের মধ্যবিন্দু ডি এবং হচ্ছে ই, এই মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ হচ্ছে ডিই। এই প্রথম পর্যায়টা আমরা এখানে লিখেও ফেলি। ধরা যাক এবিসি হলো একটি ত্রিভুজ যার এবি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। ডিই যুক্ত করা হলো, অর্থাৎ যৌগিক বিবৃতির প্রথম অংশটাকে তোমাকে ছবির মাধ্যমে প্রেজেন্ট করে এখানে লিপিবদ্ধ করতে হবে তার অঙ্কন পদ্ধতিটা। তো এসো পরবর্তী অংশ, যে এই যে সংযোজক সরল রেখাংশ সেটা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হবে, অর্থাৎ ডিইটা তোমার বিসি এর সঙ্গে সমান্তরাল হবে। তো প্রমাণ করতে হবে, যে প্যারা চেঞ্জ করে এটা লিখে দাও, যে প্রমাণ করতে হবে যে 1 নম্বর বলেছে ডিই প্যারালাল টু বিসি, ডিই বিসি এর সঙ্গে সমান্তরাল। 2 নম্বর হচ্ছে যে ও অর্ধেক, অর্থাৎ ডিই এর দৈর্ঘ্য বিসি এর দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ ডিই যদি 5 হয় বিসি 10, বিসি যদি 20 হয় তার অর্ধেক হচ্ছে ডিই 10। তো আমরা এটাকে এইভাবে লিখছি যে ডিই সমান হাফ অফ বিসি, অর্থাৎ বিসিকে হাফ দিয়ে, বিসির দৈর্ঘ্যকে হাফ দিয়ে গুণ করলেই তুমি ডিই পাবে। প্রমাণ করতে হবে এই দুটি অংশ। এবার প্রমাণের সুবিধার জন্য এই অংশটাকে তুমি টুকে নাও। প্রমাণের সুবিধার জন্য আমরা কিছু অঙ্কন করে থাকি। অঙ্কন, দেখো আমরা এইভাবে প্রসিড করব যে ডিই কে আমি বাড়াবো, কত দূর বাড়াবো না এফ পর্যন্ত, যাতে ডিইর দৈর্ঘ্য আর ইএফ এর দৈর্ঘ্য সমান হয়। তারপরে সিএফ যুক্ত করব। তো এখানে লিখছি যে ডিই কে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত
করা হলো যে ডিই সমান ইএফ হয়। তুমি যদি ব্যাপারটা বুঝে যাও তাহলে নিজেই ভাষা প্রয়োগ করে লিখতে পারবে। ডি কে এমনভাবে বাড়ানো হলো যাতে ডি এর দৈর্ঘ্য আর ইএফ এর দৈর্ঘ্য সমান হয়। এফসি বা সিএফ কে যুক্ত করা হলো, এর সঙ্গে আরো লেখো সিএফ যুক্ত করা হলো। এই গেল একটা পর্যায়। এবার তার পরের পর্যায়ে আসবো হচ্ছে প্রমাণ। তো এতদূর তুমি খাতায় লিপিবদ্ধ করে নেবে, তারপরে আবার তুমি ভিডিওটা দেখতে শুরু করবে। কিভাবে প্রমাণ এগোচ্ছে একটু দেখো। আমরা দুটো ত্রিভুজ পেয়েছি, দেখো একটা এ ডি ই ত্রিভুজ আর একটা সিই এফ ত্রিভুজ। এটা একটা, এটা একটা। এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা যায় কিনা দেখছি। তাহলে ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ ই এফ সি এফ, তোমরা সর্বসম প্রমাণ করতে গেলে জানো যে একটা ত্রিভুজের সঙ্গে অপর ত্রিভুজ সর্বসম তখনই হবে যদি একটির তিনটি অংশের সঙ্গে অপরটির তিনটি অংশ সমান হয়। কিন্তু সব ক্ষেত্রে সেটা হয় তা নয়, সেগুলো নিয়ে আমি আর আলোচনা করব না, তোমরা সেটা জানো। সেই প্রপার্টিগুলো ক্লাস 7-এ তোমরা শিখেছো, এখানে আর আলোচনা করব না। তো আমি মাঝখানে বলার চেষ্টা করব। দেখো প্রথমে ডিই সমান ইএফ অঙ্কনানুসারে, তাহলে ত্রিভুজ এইটা এবং এইটা এর ডিই সমান ইএফ কিভাবে পেয়েছো না অঙ্কনানুসারে তুমি ধরেই নিয়েছো, পেয়েছো। কমা এই সমান ইসি, দেখো এই সমান ইসি, এটা তুমি প্রথমেই উপপাদ্যের প্রথমেই বলা আছে দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, তাহলে এটা স্বীকার করে নিয়েছো, প্রদত্ত এটা। এবং অ্যাঙ্গেল এইডি, দেখো এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলটা সমান। কেন সমান জানো? তুমি ক্লাস 8-এ শিখেছো দুটো সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে চারটে কোণ উৎপন্ন হয়, এবং এক্ষেত্রে এই যে বিপরীত কোণ, এই কোণটার সঙ্গে এই কোণটা, এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। আবার এই কোণের সঙ্গে এই কোণ, ভালো করে লক্ষ্য করো, এটা আর এটা, এই পেয়ারটাকেও বলা হয় বিপ্রতীপ কোণ। তাহলে কয় জোড়া বিপ্রতীপ কোণ পাও? 2 জোড়া। এই 2 জোড়া বিপ্রতীপ কোণ সমান, অর্থাৎ এটার সঙ্গে যেমন এটা সমান, তুমি এটার সঙ্গে এটাও সমান বলতে পারো। তাহলে এটা যাই হোক, এটা বিপ্রতীপ কোণ। তো অ্যাঙ্গেল ডিইএ সমান অ্যাঙ্গেল এফইসি, এফইসি এরা বিপ্রতীপ কোণ। অতএব ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ ইএফসি, তুমি এমনই শিখেছিলে ক্লাস 6-7। এই যে প্রপার্টি, এই প্রপার্টিটাকে বলা হয়, দেখো লক্ষ্য করো, দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান। মানে এই প্রথম ত্রিভুজের সঙ্গে প্রথম ত্রিভুজের দুটি বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ দ্বিতীয় ত্রিভুজের দুটি বাহু তার অন্তর্ভুক্ত কোণ সমান। অর্থাৎ এই প্রপার্টিটাকে বলা হয় সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড। এই প্রপার্টি অনুসারে তোমার প্রমাণ হলো যে ত্রিভুজ দুটো সর্বসম। আমরা সাইড অ্যাঙ্গেল এই প্রপার্টিটাতে তোমার এই প্রপার্টিটা দিয়ে তোমার উপপাদ্য সাইড অ্যাঙ্গেল, এই প্রপার্টিটা তোমার এখানে উপযুক্ত প্রপার্টি নয়, মানে সর্বসম প্রমাণ করবার ক্ষেত্রে। তো এসো পরবর্তীতে যে আমরা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে ফেললাম। এখন এর ফলে আমরা কি পেলাম? এর ফলে আমরা পেলাম
দেখো লক্ষ্য করো যে বাকি তিনটি অংশ তারাও একে অপরের সঙ্গে সমান, তোমরা জানো সে কথা। তো এই বাহুটার সঙ্গে এই বাহুটি সমান হবে নিশ্চয়ই। তাহলে আমরা লিখতে পারি অতএব এডি সমান সিএফ। এর ফলে এই সর্বসমতার ফলে তোমার তৈরি হলো এডি সমান সমান সিএফ। কেন বলো তো? কারণ তোমার এডির সঙ্গে ইসি সমান নয়, এটাও ইসি সমান, এটা বলে দিলে কিন্তু হবে না। দেখো লক্ষ্য করো, সেক্ষেত্রে তুমি খেয়াল করবে যে এই যে সমান কোণ, এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এর বিপরীত বাহু আবার এই কোণের বিপরীত বাহু এরা সমান। বোঝা গেল কথা? যে এই কোণের বিপরীত বাহু এডি তার সঙ্গে এই কোণের বিপরীত বাহু হচ্ছে সিএফ, এরা সমান। তো দুটো বাহু সমান হলো। আবার তুমি কি জানো? আবার তুমি জানো এডি সমান ডিবি, এডি সমান ডিবি। অতএব তুমি এখান থেকে কনক্লুশন করতে পারো যে তোমার সিএফ সমান সমান ডিবি, সিএফ সমান বা ডিবি সমান তুমি বলতে পারো হচ্ছে সিএফ, ডিবি সমান সমান সিএফ। অর্থাৎ এই অংশটার সঙ্গে এই অংশটা, এই রেখাংশটার সঙ্গে এই রেখাংশটা সমান। এসো এর পরবর্তী, যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, তাহলে আমরা তাদের আর বাকি অংশটা দেখো এই কোণটি আর এই কোণটি সমান বলতে পারবো। কেন বলো তো? এই কোণটার সঙ্গে এটা বললাম না, এটা বললাম, কেন? তারও কারণ আছে। তার কারণ হচ্ছে তুমি জানো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, অর্থাৎ এর বিপরীত কোণ আবার এই বাহুটার বিপরীত কোণ, মানে সমান বাহুর বিপরীত কোণেরা সমান। তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এইটা সমান। অর্থাৎ তুমি লিখতে পারো যে অতএব অ্যাঙ্গেল ডি এ ই সমান অ্যাঙ্গেল ইসিএফ, ইসিএফ এরা সমান। কেন না? ত্রিভুজ দুটো যেহেতু সর্বসমতায়। এখন একটা বড় কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে এই কোণ দুটো কেমন কোণ? এই কোণ দুটো হচ্ছে একান্তর কোণ। পাশে লেখো কিন্তু এরা একান্তর কোণ। একান্তর কোণ সম্পর্কে একটা ধারণা তোমাদের থাকার দরকার। আমি আরেকবার বলবো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জায়গাটায় একটু নজর করো। ধরো দুটো রেখাংশ আছে, দেখেছো? দুটো রেখাংশ কিন্তু সমান্তরাল নয়, দূরে আরেকটু যদি যাও, রেখাংশ না, এদেরকে সরল রেখা বলো, খানিকটা গেলেই কিন্তু নিজেরাই নিজেকে ছেদ করে ফেলবো। তো এটাকে বলা হয় ভেদক বা ছেদক। এই যে বলেছিলাম না, ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। তাহলে দুটি সরল রেখাংশের বা দুটি সরল রেখার এই সরল রেখাটা বা রেখাংশটা এটা একটা ছেদক বা ভেদক। সেক্ষেত্রে এই যে ইন্টারনাল মানে অন্তস্থ বিপরীত কোণ, এই দেখো এই কোণ দুটি, এই কোণ দুটিকে বলা হয় পরস্পরের একান্তর কোণ। একান্তর কোণ মানেই যে তারা সমান হবে তা নয়। বুঝতে পেরেছো? মনে আছে কিনা জানি না, ক্লাস 8-এ আমরা শিখেছি কখন কখন সমান হয় একান্তর কোণেরা? যে দুটি সরল রেখা, ভালো করে লক্ষ্য করো, দুটি সরল রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, অর্থাৎ দেখো সমান্তরাল করে এঁকেছি, একটা ছেদক দ্বারা ছেদিত হলো, তাহলে এই যে এই পেয়ারটা, এই পেয়ার একান্তর কোণের পেয়ার, এই পেয়ারটা কিন্তু সমান হবে, এটা আর এটার দৈর্ঘ্য সমান হবে। তাহলে কি হলে না, যদি সরল রেখা দুটো সমান্তরাল হয়, তাহলে কোনো ছেদক দিয়ে যদি ছেদিত হয়, তাহলে পরে এই কোণ দুটি সমান হবে। এটা একটা উপপাদ্য ক্লাস 8-এ তুমি শিখেছো। আবার ক্লাস 8-এ তুমি এই উপপাদ্যের বিপরীতটাও শিখেছো। কি শিখেছো না, যে যদি একটা এক জোড়া একান্তর কোণ সমান হয়, মানে ধরো এই কোণটা আর এই কোণটা সমান, আগে থেকে তোমাকে বলে দেওয়া হলো, তাহলে এই যে সরলরেখা দ্বয় এরা পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ এটা বলা যেতে পারে এরকম যে দুটি সরলরেখা দিয়ে যদি একটা এবং তাদেরকে ছেদ করে একটা ছেদক,
এবং তাদের একান্তর কোণ দুটো যদি সমান হয় তবে প্রাথমিকভাবে যে দুটো সরলরেখার কথা বলা হলো তারা পরস্পর সমান্তরাল হবে। তাহলে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে কি ঘটনা ঘটলো? আমাদের এই অঙ্কের ক্ষেত্রে দেখো, এই সরলরেখা তার বিপরীত দিকে দুটো কোণ তৈরি হয়েছে। এই কোণ দুটোকে আমরা বলি একান্তর কোণ, এবং একান্তর কোণ দুটো আবার কেমন না সমান। অর্থাৎ তুমি কি বলতে পারো, এই সরলরেখা এবং এই সরলরেখা পরস্পর সমান্তরাল। বোঝা গেল আমার কথাটা? তো অতএব তুমি বলতে পারো যে এডি সমান্তরাল সিএফ। আবার এডি সমান্তরাল সিএফ অর্থাৎ এবি সমান্তরাল সিএফ, তুমি এটাও বলতে পারো। বা ডিবি সমান্তরাল সিএফ তুমি বলতে পারো, কারণ এই রেখাটাকে তুমি যতই বাড়াও না কমাও না কেন, তোমার সিএফ এর সঙ্গে সে সমান্তরাল, অর্থাৎ ডিবি সমান্তরাল সিএফ। অতএব ডিবি সমান্তরাল সিএফ, তুমি এই কনক্লুশনে তুমি চলে এলে। তাহলে তুমি কি পেলে দেখো, লক্ষ্য করো, বিসিএফডি এটা একটা চতুর্ভুজ। আমি লিখছি বিসিএফডি চতুর্ভুজের বিডি সমান্তরাল সিএফ এবং বিডি সমান সিএফ। একটা চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং যদি সমান্তরাল হয় চতুর্ভুজটাকে আমরা কি বলি? সামান্তরিক বলি। তাহলে অতএব বিসিএফডি একটি সামান্তরিক। বিসিএফডি একটি সামান্তরিক। এই যে বিসিএফডি এটা একটা সামান্তরিক। তাহলে সামান্তরিক হলে পরে তুমি কি বলতে পারো না, সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। তাহলে প্রথমে বলি সমান্তরাল, যে অর্থাৎ বিসি সমান্তরাল ডিএফ। তাহলে অতএব ডিএফ সমান্তরাল বিসি, বা ডিএফ এর ছোট অংশ একই সরলরেখার অংশ যে ডিই সমান্তরাল বিসি। এটা 1 নম্বর প্রমাণ হলো, প্রমাণিত। আবার তুমি বলতে পারো যে বিসি আর ডিএফ এদের দৈর্ঘ্য সমান। তাছাড়া তার একটু আগে থেকে একটু আসি, যে ইটা তো ডিএফ এর মধ্যবিন্দু, তাই ডিইর দৈর্ঘ্য দেখো, লক্ষ্য করো যে এই ডিএফ এর দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে তুমি আবার বলতে পারো যে আবার ডিই সমান হাফ ডিএফ। হাফ ডিএফ মানে এই ডিএফ তার অর্ধেক হচ্ছে ডি, সেটাই এখানে লিখলাম, সমান হাফ ডিএফ মানে কত? ডিএফ মানে হচ্ছে বিসি, কারণ যেহেতু ওই সামান্তরিকের অংশ বিসি। কারণটা তুমি এখানে লিখে দাও, যে যেহেতু ডিএফ সমান বিসি, কারণ বিসিএফডি একটি সামান্তরিক। তাহলে এটা হচ্ছে 2 নম্বর প্রমাণ। তো এইভাবে উপপাদ্যটা প্রমাণ করলাম। এবার এসো এর একটা প্রয়োগ তোমাদেরকে দেখাই। এসো আমরা একটা প্রয়োগ দেখাবো তোমাকে, যে কোনো চতুর্ভুজের মধ্যবিন্দুগুলোকে যুক্ত করলে তা একটা সামান্তরিক হবে। তো আমাদের সময়টাকে বাঁচানোর জন্য আমরা তোমার আগে থেকেই একটা চতুর্ভুজ এঁকেছি। চতুর্ভুজটা এমন করে আঁকবে যাতে সে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র ইত্যাদি না হয়, এরকম একটা চতুর্ভুজ আঁকবে তুমি, এবং তাদের মধ্যবিন্দুগুলোকে তুমি চিহ্নিত করবে। চিহ্নিত করলাম, তাহলে আমাদের এখানে এবিসিডি হলো একটা চতুর্ভুজ। তুমি লিখবে এটা, তার এবি, বিসি, সিডি এবং ডিএ বাহুর মধ্যবিন্দুগুলো যথাক্রমে ই, এফ, জি, এইচ। হয়ে গেল তোমার প্রথম পোর্শনটা। তো ই, এফ, জি, এইচ কে যুক্ত করা হলো, ওখানেই লিখে দেবে প্রথম পোর্শন যুক্ত করা হলো। প্রমাণ করতে হবে কি না, ই, এফ, জি, এইচ এটা একটা সামান্তরিক। ইএফজিএইচ একটা সামান্তরিক। এই প্রমাণের জন্য তোমাকে একটা অঙ্কন করতে হবে। সেই অঙ্কনটা দেখো, তুমি
এসিকে যুক্ত করে দাও। এসিকে যুক্ত করলে তুমি এবার কি পেলে দেখো, ডিএসি ত্রিভুজ পেলে, পেয়েছো? ডিএসি ত্রিভুজ পেয়েছো। তার ডিএ বাহুর মধ্যবিন্দু এইচ আর ডিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে জি। তাহলে জিএইচ যুক্ত করা হয়েছে। তাহলে আগের যে উপপাদ্যটা শিখলাম তার ফলে আমি বলতে পারি যে এটার সঙ্গে এই বাহুটা, এটা বলতে জিএইচ এর সঙ্গে সিএ সমান্তরাল এবং এসির অর্ধেক হচ্ছে এইচ জি। কি বলতে পারি সেইটুকু খালি লিখব যে এইচ জি এটা সমান্তরাল কার সঙ্গে, না এসি এর সঙ্গে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এইচ জি এটা সমান হাফ ইন্টু এসি। এইটা তুমি পেলে প্রথম ত্রিভুজ থেকে। ঠিক সিমিলারলি তুমি দ্বিতীয় ত্রিভুজ এসো, আর একটা, এইটাকে মুছে দাও। দেখো এ বি সি ত্রিভুজ, বা যুক্ত করছি, এ বি যুক্ত করলাম, বিসি যুক্ত করলাম, এসি। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এ বি এর মধ্যবিন্দু তুমি জানো ই, সিবি এর মধ্যবিন্দু তুমি জানো এফ। তাহলে ইএফ যুক্ত রয়েছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে এটার সঙ্গে এটা সমান্তরাল, আর এটা অর্থাৎ ইএফ এসি এর অর্ধেক। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে তুমি লিখতে পারো যে ইএফ সমান্তরাল এসি, এবং তুমি বলতে পারো যে ইএফ ইকুয়াল টু হাফ এসি। তো এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা দাও হচ্ছে 4 নম্বর। তুমি 1 ও 2 থেকে, এই 1 ও 3 থেকে কি পাও দেখো, কি পাই? এইচ জি এসি এর সঙ্গে প্যারালাল। এই দেখো ছবিতে দেখো, এইচ জি এসি এর সঙ্গে প্যারালাল, আবার ইএফ এসি এর সঙ্গে প্যারালাল। একটা সরলরেখার সঙ্গে এ প্যারালাল, এই সরলরেখার সঙ্গে এ প্যারালাল, তাহলে এরা দুজনে প্যারালাল। তাহলে আমরা বলতে পারি যে এইচ জি প্যারালাল টু ইএফ, এবং আর একটা তুমি কি পাও দেখো, হাফ এসি সমান এইচ জি, হাফ এসি মানে ইএফ, তাহলে এইচ জি সমান ইএফ, এইচ জি সমান ইএফ। তাহলে এখন তুমি বলবে যে ইএফ জি এইচ চতুর্ভুজের এই বাহুর সঙ্গে এই বাহুর দৈর্ঘ্য সমান এবং এই বাহুদ্বয় প্যারালাল। একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সুতরাং চতুর্ভুজটা একটি সামান্তরিক। অতএব ইএফ জি এইচ হলো একটা সামান্তরিক। এইভাবে তুমি বাড়িতে লিখবে, এটা তোমার বাড়ির কাজ থাকলো। আমি একটু বুঝিয়ে দিলাম। ধন্যবাদ।